আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে যায় না রফিক। আমার ছেলে আরো ভালো মেয়ে ডিজার্ভ করে। ভাইজান, কি বলছেন আপনি এসব? আপনি তো ঈশা মায়ের সাথে সূর্যের বিয়ে ঠিক করেছিলেন। আশ্চর্য হয়ে রফিক সাহেব তার বড় ভাইকে প্রশ্ন করলেন। যখন করেছিলাম তখন আমার ছেলে ছোট ছিল রফিক। এখন সে বড় হয়েছে, তার নিজস্ব মতামত রয়েছে। যাই হোক, তোমার মেয়েকে সূর্যের আশায় রেখো না, বিয়ে দিয়ে দিও। আজ তাহলে উঠি। এতক্ষণ বাবার বড় কাকার মাঝের কথা দরজার আড়াল থেকে শুনছিল ঈশা। চোখ বেয়ে তার পানি পড়ছে। এটা তো হওয়ারই ছিল, সে জানত। কারণ তার বড় কাকা প্রচণ্ড লোভী একজন ব্যক্তি। এই যে বলছে না, ভালো মেয়ে ডিজার্ভ করে, তার ভালো মানে অনেক বড়লোক বাড়ির মেয়ে ডিজার্ভ। আচ্ছা, সূর্য ভাইও কি একমত কাকার কথায়? আমার জন্য কি তার মনে বিন্দুমাত্র মায়া জাগে নাই? নিজের ভাবনায় ডুবেছিল যখন, তার বাবা তাকে ডাক দিল। ঈশামা, এদিকে একটু শুনে যেত। চোখের পানি মুছিয়ে সে বাবার কাছে এগিয়ে গেল। কি হয়েছে বাবা তোমার? কিছু বলবে? আরে তেমন কিছু না। শোন, আজ কলেজ থেকে ফেরার দরকার নাই। তোর মামা আছে না, সে তোকে যেতে বলেছে। তোর মাও ওই বাড়িতে গেছে। আচ্ছা বাবা, তুমি যাবে না? আমি আর আম্মা একা একা ওখানে কি করব? আজ তোর লামিয়াপুকে দেখতে আসবে। পাগলি, যা ভালো লাগবে। আর আমি একা থাকতে পারবো, চিন্তা করিস না। বাবার কথায় আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। আমি ঈশা রহমান। আমি এবার ইন্টার প্রথম বর্ষে পড়ি। মা বাবার একমাত্র মেয়ে। আমার বাবা একজন আর্মি ছিলেন, কিন্তু বিগত 1 বছর ধরে তার হার্টের সমস্যার কারণে রিটায়ার্ড হয়েছেন। আমার মা রাফিয়া বেগম একজন স্কুল টিচার। সূর্য ভাই হল আমার বড় কাকার ছোট ছেলে। খুব ছোটবেলায় নাকি বড় কাকাই বলেছিলেন সূর্য সেটেল হলে আমাকে তার পুত্রবধূ করবেন। কিন্তু সময়ের সাথে সাথে তার মত পাল্টে গেল। সূর্যভাই যখন ওয়েল সেটেলড, তখন সে আর আমাকে বউ বানাবে না। তাই আমার বাবাকে ওইভাবে বলে গেলেন। এতে অবশ্য আমার কিছু যায় আসে না, কারণ আমি এসব নিয়ে ভাবি নাই। ক্লাস শেষ করে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমি। আমরা মধ্যবিত্ত হলে কি হবে, আমার মামা কিন্তু উচ্চবিত্তদের পর্যায়ে পড়ে। আমার মামার 2 ছেলে 1 মেয়ে, ইফরাত ভাইয়া, আরাফাত ভাইয়া আর লামিয়া আপু। আমি শুধু আরাফাত ভাইয়া আর লামিয়া আপুকেই চিনি, আর ইফরাত ভাইয়াকে কখনো দেখিনি। আমি ছোট থাকতে নাকি আমি ওনার পাগল ছিলাম অনেক। উনি ছাড়া কিছু বুঝতাম না। যখন আমার বয়স 6, তখন ভাইয়াকে লন্ডন পাঠিয়ে দেওয়া হয়েছিল। জানি না কেন। মামার বাসায় গিয়ে দেখি কত আয়োজন করা হয়েছে। আমাকে দেখে মামি এগিয়ে আসলো। কি রে, এত দেরি করলি কেন? তোর আপু খেপে গেছে তোর ওপর। যা গিয়ে দেখা করে আয়। আচ্ছা যাচ্ছি। আম্মু কই দেখছি না কেন? তোর আম্মু তো রান্না করে। আমি গেলাম ওপরে। তুই যা তুই। আমি এবার দৌড়ে উপরে উঠতে লাগলাম, আর সিঁড়ির সাথে পা লেগে পড়ে যেতে নিয়ে জোরে চিৎকার দিয়ে চোখ বন্ধ করে নিলাম। আমার চিৎকার শুনে সবাই চলে আসলো, কিন্তু আমি এখনো ব্যথা পাইনি কেন? আমি না পড়ে গেলাম, এখনো ব্যথা পাচ্ছি না কেন আল্লাহ? তাহলে কি মরে গেলাম নাকি? এই অসভ্য বাদর চোখ খোল। তুই কি সব বলতেছস? আম্মুর আওয়াজ পেয়ে আমি এক চোখ খুলে দেখি ও মা, আমাকে কে যেন সিনেমার হিরের মতো ধরে রেখেছে। ওনার দিকে তাকিয়ে আমি ক্রাশ খেয়ে গেলাম। আল্লাহ, এ মেয়ে এভাবে তাকায় আছো কেন? সোজা হয়ে দাঁড়াবা না, আমি ফেলে দিব স্টুপিড। এতক্ষণ যা ভালো ভাবছিলাম, এড়ে নিয়ে ধমক খেয়ে সব শেষ। কি খারাপ লোক। গাল ফুলিয়ে উঠে দাঁড়িয়ে দেখি সবাই আমাদের দিকে তাকায় আছে। আম্মু তো চোখ বড় বড় করেই তাকায় আছে। মনে হয় আমাকে সেই চোখ দিয়ে শেষ করে দিবে। আমি আমতা আমতা করে আবারও দৌড় লাগালাম আপুর ঘরের দিকে। এ আবার দৌড় দিছোস? আরেকবার পড়লে কে বাঁচাবে? এই মেয়েকে নিয়ে আমি আর পারি না ভাবি। আরে রাফিয়া, ইসে তো বাচ্চা মানুষ, বড় হলে ঠিক হয়ে যাবে। আম্মু, ওরে তোমার কোন দিক দিয়ে বাচ্চা মনে হয়? ষাঁড়ের মতো মাইয়া, তারে আবার বাচ্চা বলে? ইফরাত ঈশ্বরে নিয়ে এসব বললে মেরে ফাটিয়ে দেব। ও কিন্তু সবার ছোট, ভুলে যাস না। কিভাবে ভুলবো আমি তাকে? ভুলার মতো নাকি ওই আটার বস্তা? মাগো, আমার হাত শেষ। আমি সে যে লামিয়াপুর রুমে এসে বসছি, আর নামি নাই। এদিকে লামিয়াপুকে কি সুন্দর লাগছে তা দেখে আমি একদম ফিদা হয়ে গেছি। আপু, মাশাল্লাহ, তোমাকে কি সুন্দর লাগছে। আজকে দেখি তো দুলাভাই একদম ক্লিন ব্লোন্ড হয়ে যাবে।
যা দুষ্টু, এভাবে কেউ বলে? তুই ইফরাত ভাইয়ার দিকে অমনভাবে তাকিয়েছিলি কেন? ইফরাত ভাইয়া মানে? ওইটা ইফরাত ভাইয়া? ছি ইসু, কাকিনে কি ভাবছিস তুই? মনে মনে এই কথাগুলো আওড়াচ্ছিলাম, তখন লামিয়া আপু ধাক্কা দিল। কি হয়েছে? ধাক্কাও কেন? মনে মনে কি ভাবো আর হাসো তুমি? কি ব্যাপার? কারো প্রেমে পড়ছস নাকি রে ইসু? দূর, আমি আর প্রেম? হাউ ফানি। ভাবছিলাম তো ইফাত ভাই আমাকে ধমক কেন দিল? আমি কি তাকে কিছু বলেছি? তুই যেভাবে পড়তে নিয়েছিলি, একবার ভাবছুস পড়লে তোর কী অবস্থা হতো? আচ্ছা বাদ দাও, ড্রেস দাও তো। সারাদিন ক্লাস করে ঘেমে এখন খারাপ লাগছে, শাওয়ার নিব আমি। আচ্ছা যা, তুই ওয়াশরুমে দেখ, প্লাজো আর গেঞ্জি আছে, পরে আয়। ড্রেস বার করে রাখছি আমি। আমার কিউটি পাই আপু, আমি গেলাম, তুমি থাকো। শাওয়ার নিয়ে বের হলাম চুল মুছতে মুছতে। তখন আমার সামনের ব্যক্তিরে দেখে আমি স্পিচলেস। উনিও হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার হৃস্পন্দন ক্রমাগত বেড়েই চলছে। আমি যে চিৎকার দিব, তখন উনি মেবি বুঝতে পারছে দ্রুত বেগে এসে আমার মুখ চেপে ধরল। এই স্টুপিড, এভাবে চেঁচাস কেন তুই? হ্যাঁ, যখন তখন আমি কিভাবে বলবো? উনি আমার মুখ তো নিজের হাত দিয়ে চেপে ধরে আছে, তাই চোখ বড় বড় করে তাকিয়ে আছি। কি হলো, বলস না কেন কিছু? কথা নাই কেন এখন? আর এগুলো কি পড়েছিস? ছি ছি ছি, এত খারাপ রুচি কেন? আজ না বাসায় মেহমান আসবে? তারপর যখন বুঝতে পারল, তখন সে হাত ছড়িয়ে দূরে গিয়ে দাঁড়ালো। আপনি এখানে কি করছেন? আপু কোথায়? হ্যাঁ, আর আমার ব্যাপারে এত কথা কেন বলেন? ইফরাত কিছু বলতে নেবে, তখন লামিয়া চলে আসছে। ভাইয়া, তোমাকে নিচে ডাকছে, তারা চলে এসেছে। ইফরাত একবার ঈশোর দিকে তাকিয়ে চলে গেল। লামিয়াকে নিয়ে যখন ঈশার নিচে আসে, তখন নিচের মানুষগুলোকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। মানুষগুলো আর কেউ না, সূর্য আর তার পরিবার। তারাও যে ঈশাকে দেখে অবাক হয় নাই এমন না, তারাও অবাক হয়েছে। তুই এখানে কি করছিস ঈশা? হ্যাঁ, তুই এ বাড়িতে কেন এসেছিস? তুই কি জানতি আমরা এখানে আসব? গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল তার কাকা। সবার কথার মাঝখানে ঈশার মামা মামিও মা এসে পড়ল। ঈশার মাও অবাক এদের দেখে। আরে ভাইয়া, আপনি এখানে? আগে বলবেন না আপনি লামুকে দেখতে আসবেন? আমাদের কথা ছাড়ো, তোমরা এখানে কি করছো? আমার ফুপি আমাদের বাসায় থাকবে, এটা এমন কোনো বিষয় না আঙ্কেল। আর ফুপি, তুমি এদের কি চিনো? হ্যাঁ বাবা, এনারা হচ্ছেন ঈশার বড় কাকা আর তার পরিবার। আর ভাইয়া, আপনার হয়তো মনে নেই, আসফিক খান হলেন আমার বড় ভাই। শফিক সাহেব যে অবাক হয় নাই এমন, তবুও আমতা আমতা করে চুপচাপ বসল। সূর্যের দৃষ্টি তো ঈশাতে আটকানো। তা সবার চোখ এড়ালেও একজনের চোখ এড়ালো না। লামিয়া সূর্যের এক ঝলক দেখেছে। লামিয়ার যে সূর্যকে ভালো লেগেছে, লামিয়াকে দেখলেই বোঝা যায়। কিন্তু সূর্য, সে কি চায়? ঈশা ওখান থেকে সরে রুমে চলে গেছে। আর ইফরাত এখনো এখানে দাঁড়িয়ে সবার কথা শুনছে। সূর্যের বাবার মতো লামিয়াকে অনেক পছন্দ হয়েছে, হবেই বা না কেন? লামিয়ারা যে খুবই বড়লোক। লামিয়ার মতো এখন এমন সোনার ডিম পাড়া হাসি তাদের দরকার। কি যে মিষ্টি মিষ্টি কথা তার মুখ থেকে সরছে না। ইফরাতের লোকটাকে একটুও ভালো লাগে নাই, তাই ওর আলগা মানুষই ভালো মানুষই দেখে। সূর্যকে অপছন্দ হওয়ার কারণ নাই, খুবই সুন্দর দেখতে। সূর্য আর ভালো জব করে। লামিয়াকে এবার ওখান থেকে নিয়ে যাওয়া হবে। তখনই সূর্যের মা তার হাতের থেকে খুলে একটি স্বর্ণের আংটি লামিয়াকে পরিয়ে দেন। লামিয়া খুব লজ্জা পায়। লামিয়ার মা এতে খুশি হননি, তবুও মেহমান দেখে নাও বলতে পারেনি। মুখের ওপর এভাবে না বলে অপমানিত করতে চান না। আর লামিয়া তাদের একমাত্র মেয়ে, সেখানে কোনো খোঁজ খবর ছাড়া কিভাবে বিয়ে দেবে মেয়ে? লামিয়ার মা ঈশার মাকে বললেন লামিয়াকে নিয়ে যেতে। দেখেন ভাই সাহেব, আসছেন মেয়ে দেখছেন, কিন্তু এভাবে আপনাদের আমার মেয়েকে আংটি পরানো উচিত হয় নাই। আমাদেরও ভাবার সময় দেওয়া লাগবে, আর লামিয়ার মতামত জানা দরকার। আরে আপা, আপনার এমন মিষ্টি মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই তো মেয়েকে গিফট করলাম। আর শুনেন আপা, এটা বড় ব্যাপার না। এরা আজকাল এর ছেলে মেয়ে, আপনি এক কাজ করুন, সবার থেকে পারমিশন নিয়ে না হয় সূর্য আর লামিয়াকে একা কথা বলার সুযোগ দিন। লামিয়ার মা সূর্যের দিকে তাকালেন। মাথা নিচু দিকে দিয়ে চুপচাপ বসে আছে ছেলেটি।
লামিয়ার মায়ের যে সূর্যকে জামাই হিসেবে অপছন্দ এরকম না, তবুও সে মেয়ের ইচ্ছাকে প্রাধান্য দিবেন। ইফরাত, তুমি সূর্যকে নিয়ে বাড়ির ছাদে যাও। ইফরাত এবার সূর্যের দিকে তাকালো, কিন্তু সূর্যকে দেখে বোঝার উপায় নাই এই ছেলের মনে কি চলছে। আমার সাথে আসুন আপনি। সূর্য এবার উঠল, উঠে ইফরাতের সাথে হাঁটা ধরল। ইফরাত লামিয়ার ফোনে মেসেজ করে বলেছে ঈশাকে নিয়ে ছাদে যেতে। লামিয়াও বাধ্য মেয়ের মতো ঈশাকে নিয়ে হাঁটা দিল ছাদের দিকে। আচ্ছা, আপনি কি বিয়েতে রাজি মিস্টার সূর্য? সূর্য নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। তখন ছাদে ঈশার লামিয়া এসে উপস্থিত হয়। সূর্যকে দেখে লামিয়া অবাক, সে ভাবে নাই সূর্য এখানে থাকবে। লামিয়া, আম্মু তোকে আর ওনার কথা বলার জন্য এখানে পাঠিয়েছে। তোরা কথা বল, আমি আর ইস্যু সিঁড়িতেই আছি। ইফরাত ইস্যুর হাত ধরে নিয়ে নিচে নামা শুরু করলো। সূর্যের চোখ এবার লাল হতে শুরু করলো। কপালে বিন্দু বিন্দু ঘামা, দৃষ্টি ইফরাতের হাতের দিকে সীমাবদ্ধ। লামিয়া নিচের দিকে তাকিয়ে আছে আর বিরক্ত হচ্ছে, আর ভাবছি কিছু বলছে না কেন লোকটা। আপনি কি কিছু বলবেন না? আমরা এভাবে দাঁড়িয়ে থাকবো? উম কি দিয়ে আমি শুরু করব তা বুঝতে পারছি না মিস। আপনি কি কাউকে ভালোবাসেন বা কাউকে পছন্দ করেন? উম এখন বলার মানে হয় না। তা আপনার কি মতামত এই বিয়ে নিয়ে? আপনি কি রাজি আছেন আমাকে বিয়ে করার জন্য? লামিয়া কি উত্তর দিবে সে লজ্জায় লাল হচ্ছে। কিভাবে এত সহজে লোকটা প্রশ্ন করে ফেলল। অন্যদিকে ইফরাত ঈশাকে নিয়ে নিচে নামার পর, আমার হাত ছাড়ুন ইফরাত ভাইয়া, আমি ব্যথা পাচ্ছি হাতে। তখন তো আমি কিছুই বলতে পারলাম না তোকে ঈশা। আয় হায়, এখন কার মার দেওয়া বাকি আছে না? আমার মুখে মুখে তর্ক করেছিলি। তখনকার কথা মনে পড়তেই ঈশার গা লাল হতে শুরু করলো লজ্জায়। পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ফ্লোর আঁকিবুকি করতে শুরু করলো। ইফরাত ঈশার এমন কাণ্ডে মুচকি হাসল। আসলে আমার দোষ ছিল। আপনি কিভাবে উইদাউট পারমিশন একজন মেয়ের রুমে আসেন? আমি আমার বোনের রুমে গিয়েছিলাম নক করে। সেখানে যে আপনি থাকবেন তা আমি কি জানতাম? লামিয়া আর সূর্যকে নেমে আসতে দেখে দুজনেই চুপ হয়ে গেল। লামোয়া আর সূর্য ইফরাদের কাছে এসে, কি ব্যাপার ঈশা, তুই এভাবে দাঁড়িয়ে লজ্জা পাচ্ছিস কেন? সূর্য যে এভাবে প্রশ্ন করবে তা ভাবতে পারি না ঈশা। আর সূর্যের মোটেও ভালো লাগছে না ঈশার এসব কাণ্ড। আসলে ভাইয়া, তেমন কিছুই না, আপনি ভুল দেখেছেন। তাই এখানে কখন আসলি? আমি তো তোকে কলেজেই দেখে আসলাম। কলেজ ছুটির পরেই চলে আসি। আচ্ছা ভাইয়া, আমি গেলাম। লামিয়া আপু আসো। লামিয়া ঈশাকে নিয়ে চলে যেতেই সূর্য আর ইফরাত নিচে আসলো। এতক্ষণ বড়রা কথা বলছিলেন। সূর্যকে আসতে দেখে সূর্যের বাবা বললেন, আপা, এবার আরেকবার শুধু কষ্ট করে লামিয়া মাকে নিচে একটু ডাকবেন। আরে, এতে কষ্টের কি আছে? ঈশ্বর লামিয়াকে নিয়ে একবার নিচে আসো তো। মামির আওয়াজ পেয়ে ঈশা লামিয়াকে নিয়ে আবার আসলো। কি ঝামেলা শুরু! উপর ওঠো আবার নিচে নামো, হা। লামিয়াকে দেখে সূর্যের বাবা একটা খাম হাতে দিয়ে দেন, আর ওনারা চলে যাবার প্রস্তুতি নিচ্ছে। তখন সূর্য বলে ওঠে, ছোট মা, তোমরা বাসায় যাবে না? আসো, তাহলে তোমাদের ড্রপ করে দেব আমরা। হ্যাঁ বাবা, যাব তো। এই সুজা, ব্যাগ নিয়ে একসাথেই যাই। আরে, তুমি এখন কেন যাবা? আজকে থাকো, তোমার ভাই কিন্তু বকবে। আরে ভাবি, ঈশার বাবা একা বাসায়, লোকটা অসুস্থ তাই। ফুপ্পি, তুমি গেলে যাও, ঈশা আজ এখানেই থাকবে। এই নিয়ে আমি আর কোনো কথা শুনব না। ইফরাতের গম্ভীর আওয়াজে আর কিছু বলল না ঈশার মা। সূর্য আর এসব মোটেও ভাল লাগছে না। অনেকক্ষণ হয়ে গেছে ঈশার মা চলে গেছেন। সেই থেকে যে লামিয়ার রুমে এসে ঈশা বসেছে আর ওঠার নাম নাই। মামি অনেকবার এসে ঈশাকে ডেকে গেছে খাবার খাওয়ার জন্য, কিন্তু এই মেয়ের যাওয়ারই নাম নাই। বসে বসে কি আকাশ পাতাল ভাবছে, আর হাতের নখ কামড়াচ্ছে, তা আল্লাহ ভালো জানেন। লামিয়া বেশ বিরক্ত হচ্ছে ঈশার এমন কাজে। এই মেয়ে এবার উঠে খেতে যাবি না? লাঠি এনে তোকে আমি পিটানো শুরু করব? বিকেল হয়ে গেছে, এখনো দুপুরের খাবার খাওয়া হয়নি। আরে রাখো তো বাপু, তোমার খাওয়া, আমি আছি আমার চিন্তায়। আচ্ছা, ওই কিপটা বড়াই দেখো তো, তোমার খামে কত টাকা দিছে। ঈশা, সে তোমার গুরুজন হয় না? বড় মানুষদের এভাবে বলতে হয় না জানো না? প্রথমত বিয়ে হওয়ার আগেই শ্বশুরবাড়ির সাপোর্ট টানছো নাকি?
দ্বিতীয়ত, ওইটা আমার সো কোল্ড বড় কাকা। তুমি ভুলে গেছো সে কি করছে আমার আব্বু আর আম্মুর সাথে? মামি তো তোমাদের আমাদের সব খুলেই বলছিল। হ্যাঁ, মানলাম। শুধু জানতা আমার বড় কাকার ব্যাপারে দেখো নাই, এইটুকুই তো, তাই না? এসো, আমি তো এমনি বলছি। তুই সিরিয়াস কেন হচ্ছিস? আমার ভাল লাগছে না আপু। পুরা কথা না বললে শান্তি পাবো না আমি তোমাদের। মামি, ইফরাত ভাইয়া, মামা কোথায়? তোমরা তাড়াতাড়ি আসো এইদিকে। ঈশার চিৎকার শুনে বাড়ির সবাই লামিয়ার রুমে ছুটে আসলো। সবাই ভাবছে কি হয়েছে যে ঈশা এভাবে চিৎকার দিল। সবাই এসে দেখে ঈশা আর লামিয়া স্বাভাবিকভাবেই বসে আছে। এভাবে কেউ চিৎকার করে? আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে। আসলে তোমাদের সাথে আমার কিছু কথা বলার ছিল। আমি জানি আম্মা কখনো এসব তোমাদের বলবে না। ইডিয়েট, যা বলার তাড়াতাড়ি বল। এভাবে ডাকার মানে আছে? আসলে মামি, আমি কিভাবে শুরু করব জানি না। ইফরাত ভাইয়া তো কিছুই জানে না। মামি, মনে আছে তোমার? তুমি আমাদের কি বলেছিলে? আমার মা বাবা পালিয়ে বিয়ে করায় মামা আম্মার সাথে সব সম্পর্ক শেষ করেন। তখন তো আর তোমাদের সাথে আর যোগাযোগ ছিল না। আমার দাদা দিদুনকে উল্টাপাল্টা বুঝিয়ে আমার বাবা আর মাকে বাড়িতে উঠতে দেননি। তখন আমার বাবা কতটা কষ্ট পেয়েছেন। আমার বাবা মা অনেক কষ্ট করেছেন, ভাড়া বাড়িতে থেকেছেন। আমার জন্মের পর দাদা এর মন গলে, তাই তিনি বাবা মাকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যান। আমার বাবা হলেন শান্ত, সহজ সরল একজন ব্যক্তি। দাদাই দিদুনের অনেক প্রিয়। দাদাই মারা যাওয়ার আগে দাদার নামে বেশ অর্ধেক সম্পত্তি আমার বাবার নামে করে দেয়, আর বাকি অংশ বড় কাকার নামে। তখন বড় কাকা প্ল্যান করে কিভাবে সে সম্পত্তি আয়ত্তে নিবে। এবার আসি মূল কথায়। সে সম্পত্তির জন্য বড় কাকা সূর্য ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করেন, আর সেই ব্যাপারটা গোপন রাখতে বলেন। আমার বাবা ভাইয়ের কথা ফেলতে পারেন না, তিনিও রাজি হয়ে যান। এভাবে কাটতে থাকে দিন। সূর্য ভাইয়া আমার প্রায় 10 বছরের বড়। যখন ওনার পড়ানোর জন্য বাইরে পাঠাবেন, তখন টাকার দরকার। সেই ছুতোতেই আমার বাবার কাছ থেকে সব সম্পত্তি নিয়ে তা বিক্রি করে সূর্য ভাইয়াকে পড়ালেখা করানোর জন্য অ্যাব্রোড পাঠান। আমার বাবা মায়ের এতে আফসোস কোনো কালেই ছিল না। কাকা কাকিরা তো সবসময় ঢাকায় থাকতেন, আর আপনাদের চিনে না, কারণ কখনো জানতেই চাননি আপনাদের ব্যাপারে। অবশ্য জানতে বা চাইবেন কেন? তার দরকার ছিল আমার বাবার সম্পত্তি। মামা আমাদের যে মেনে নিয়েছেন তা তারা জানতেন না। এভাবেই যাওয়ার পর কি হয়েছে জানি না। আমি ঠিক আজ সকালে বড় কাকা আমাদের বাসায় গিয়ে বলে এসেছে আমার বাবাকে যে তার বিলেত ফিরত ভালো জব করা ছেলের সাথে আমাকে মানায় না, তাই যেন আমার বিয়ে অন্য কথায় দিয়ে দেন। তার ছেলের সাথে নাকি আমার বিয়ে যায় না। আমি চাই না এমন একটা লোভী পরিবার লামিয়া আপুকে বিয়ে দিয়ে তার জীবন নষ্ট করুন। লামিয়া আপু, আমাকে ভুল ভাইবো না প্লিজ। সূর্য ভাইয়ের প্রতি আমার কোনো কালে কোনো ফিলিংস ছিল না। সবাই স্তব্ধ হয়ে বসে আছে, কি বলবে বুঝতে পারছি না। এত কিছু হয়ে গেল আর তারা কিছুই জানে না। ইস্যু, আমরা কি তোদের কেউ ছিলাম না? আমাদের বলিস না কেন? আমাদের বললে তো তোরা আমরা কিছু করতে পারতাম না। হ্যাঁ, আর তখন রাফিয়া আমাদের কিছু বলল না কেন? আপনি আম্মাকে চিনেন না মামা। এগুলো আম্মা কখনোই আপনাদের বলতেন না। আচ্ছা, এসব এখন বাদ দাও। আর যা বলার সূর্যের পরিবারকে তোর মামাই বলে দিবেন। এবার যা, ফ্রেশ হয়ে খেতে বস। আম্মু, আজকে আমরা বাসায় খাবো না। আজকে আমি ঈশ্বর লামুকে ট্রিট দিব। আজকে ওদের ঘুরতে নিয়ে যাব, দেন আমরা রাতে ডিনার করে ফিরব। ইয়ে, সত্যি ভাইয়া। যাই হোক, অনেক দিন হয়েছে ঘুরতে যায় না। এসো, তোরও তো ইচ্ছা ছিল যাওয়ার। মামা মামি আমাদের একা ছেড়ে দিয়ে চলে গেলেন। ভাবছেন বাচ্চাদের মাঝে তাদের থেকে কি লাভ। আই এম সরি লামিয়াপি। আমি জানি সূর্য ভাইয়াকে তোমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, সূর্য ভাইয়া হয়তো খারাপ নন, কিন্তু ওনার বাবা মাকে আমি একটুও বিশ্বাস করতে পারি না। আরে পাগল, আমি কিছু মনে করি নাই। আর বাদ দে, আমার কপালে যে যা আছে আল্লাহ তাকে পাঠাবেন আমার জন্য। তোরা এত প্যান প্যান না করে গিয়ে রেডি হ তাড়াতাড়ি। আমি গেলাম রেডি হতে। এফরাত চলে যেতেই লামিয়া আর ঈশা জোরে শব্দ করে হেসে দেয়। লামিয়া ঈশা দুজন তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে ইফরাতের জন্য অপেক্ষা করছে। আচ্ছা লামিয়া আপু,
আরফাত ভাই আর ভাবি কবে আসবেন? অনেক দিন তো হয়েছে, তাদের কোনো খবরই নাই। ভাবি আর ভাই তা হানিমুনে গেছে গাধি, এত তাড়াতাড়ি কিভাবে আসবেন? তখন ইফরাত নিচে নামছে। ইফরাতকে দেখে ঈশা হা হয়ে তাকিয়ে আছে। আজকে ইফরাত ভাইয়াকে অনেক সুন্দর লাগছে। শ্যামবর্ণের মানুষ যে এত সুন্দর হতে পারে তার ভাবনার বাহিরে ঈশার। ইফরাত অতটা লম্বা নন, 5 ফুট 8 ইঞ্চি, আর গায়ের রং শ্যামলা বর্ণের। ঈশাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসল ইফরাত। ওদের সামনে গিয়ে বলল, দুই চুন্নি, এমন জঘন্য টাইপ সাজলি কিভাবে? আর ইস্যু, তোরে তো পেতনি লাগছে। এভাবে কেউ চুল ছাড়ে? বাহিরে গরম জানোস না? আর ধুলা ময়লায় চুলও নষ্ট হবে। দুজন চুল গিয়ে বিনুনি করে আয়, আর মাথায় কাপড় দিয়ে ঢেকে আসবি, যাতে চুল দেখা না যায়। ইফরাতের কথায় রাগ লাগলেও দুবোন অনিচ্ছাকৃত আবার রুমে গিয়ে চুল বিনুনি করে মাথা ঢেকে আসে। গিয়ে দেখে ইফরাত গাড়িতে বসে আছে। লামিয়া জলদি গিয়ে ব্যাক সাইডে বসে পড়ল। ঈশা ও লামিয়ার সাথে বসবে তখন। আমার গাড়িতে ঘুমানোর অভ্যেস, তাই ইস্যু, তুই ভাইয়ার সাথে বস। তুই এখানে বসলে আমার সমস্যা হবে। দুইজন পিছে বসবা, আর আমি একা এখানে ড্রাইভারের মতো গাড়ি চালাবো? ড্রাইভাররা এত সেজেগুজে গাড়ি চালায় না ভাইয়া, তাই কেউ আপনাকে ড্রাইভার ভাববে না। ইফরাত মুখ গোমরা করে গাড়ি চালাচ্ছে, কারণ ঈশা তাকে ভদ্রভাবে অপমান করছে। ঈশা বসে বসে ভাবছে কি কি খাবে। ভাইয়া, আমার এক ফ্রেন্ড কল দিছে, আমাকে ওরা সবাই নাকি মিট আপ প্ল্যান করছে। আমি বলছিলাম কি, তুমি ইস্যুকে নিয়ে আলাদা ঘুরে আসো, আর আমাকে আমাদের ফ্রেন্ডসের ওখানে দিয়ে এসো। আবার যখন বাড়ি যাবা ওখান থেকে পিক করে নিও। তাহলে ঠিক আছে, যা, সাবধানে থাকবি, আর আমি না আসা অবধি কোথাও যাবি না। আচ্ছা ভাইয়া। তোমরা খুব এনজয় করো। আর শোনো, আমি তোমাদের সাথে যাওয়ার আগে ফুচকা খাবো, তাই আগে খেয়ে ফেলো না। আচ্ছা, সাবধানে থাকিস, আর আমাকে কল দিস টাইম মতো। আপু, আমাকে নিবে না তোমার সাথে? আমি একা একা কি করব? আরে, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তুই কি করবি? আর একা কোথায়, ভাইয়া আছে না। আমি গেলাম, টাটা। লামিয়া চলে যেতেই ঈশামুখ গোমরা করে বসে আছে, কারণ সে একদমই চুপচাপ থাকতে পারে না। যেহেতু লামিয়া নাই, সে এবার কার সাথে কথা বলবে? ইফরাতের সাথে তো সেও ততটাই ইজি নয়। অন্যদিকে আপনার কথায় আমি ভাইয়াকে আর ইস্যুকে মিথ্যা বলে এসেছি। আপনি আমাকে কেন ডাকেছেন? আর আমার নাম্বারই বা কোথায় পেলেন? দেখো, আমি তোমার নাম্বার কোথায় পাইছি সেটা ম্যাটার করে না। আমার অনেক জরুরি কথা ছিল তোমার সাথে, তাই এখানে ডেকেছি। সূর্য লামিয়াকে ফোন করে বলায় সে ইফরাত আর ইস্যুকে মিথ্যা বলে এসেছে। লামিয়া যে সূর্যকে ভালোবেসেছে তা বলাই যায়, তাই সূর্য ডাকায় সে চলে এসেছে। কি বলবেন আপনি আমাকে? আপনাদের কথা আমার আব্বু বলে দিবে। এছাড়া আপনার সাথে আমার কোনো কথা নেই। রেগে যাচ্ছ কেন তুমি? থামো, চলো রেস্টুরেন্টে গিয়ে বসে ঠান্ডা মাথায় কথা বলি। এমনিও এখানে অনেক গরম। না, আপনার সাথে আমার আর কোনো কথা নাই। আপনি এক কাজ করেন, চলে যান, আর আমিও চলে যাচ্ছি আমার রাস্তায়। দেখো, এটার রাস্তা, এভাবে কথা বললে লোকে কিভাবে তাকায়? তুমি শুধু আমার অল্প কিছু কথা শুনবা। লামিয়া অনেক ভেবেচিন্তে সূর্যের সাথে হাঁটা দিল। সূর্য হাঁপ ছেড়ে বাঁচল। ইফরাত আর ঈশার রেস্টুরেন্ট খাবার খাওয়া শেষে বাহিরে হাঁটছে। ঈশা আগে আগে, আর ইফরাত তার পিছে পিছিয়ে। এসো, চল তো, সামনের পার্কে গিয়ে বসি। খাবার বেশি খাওয়া হয়ে গেছে, আর হাঁটতে পারছি না। ইসু ইফরাতের কথায় জোরে জোরে হাসা শুরু করলো। ইসুর এমন হাসি দেখে আশেপাশের মানুষ অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবছে মেয়েটা কি পাগল হয়ে গেল যে মাঝ রাস্তায় এভাবে হাসছে। ইফরাতের এবার রাগ হচ্ছে মেয়েটার কি বুদ্ধি নাই যেভাবে জোরে হাসছে। ইফরাত এবার ঈশার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে পার্কের দিকে। আরে ছাড়ুন, আপনি রাক্ষসের মতো গিলছেন, আর পরে বললেন হাঁটতে পারবেন না, আবার বললেন হাঁটতে পারবেন না, আর আমি হাসলেও দোষ। বলা শেষ করে আবারও হাসতে লাগলো ইস্যু। এবার ইফরাত জোরে একটা ধমক দিল, আরেকবার হাসলে আমি সবার সামনে থাপ্পড় লাগাবো। আচ্ছা, আর হাসবো না, চলেন না ওই লেকের ধারে একটু বসি। ইফরাত আর ইস্যু গিয়ে লেকের পাশে বসে। দুজনই নীরব।
কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না তারা। ইফরাত নিজের মনে জমানো সব কথাই বলে দিতে চায়, কিন্তু কোথাও একটা বাধা আছে যার জন্য সে বলতে পারছে না হয়তো। এসো, সত্যি করে আমাকে কিছু বলবি? যা জিজ্ঞেস করব তার সঠিক জবাব দিতে পারবি? কে জিজ্ঞেস করবে ভাইয়া? প্রশ্নগুলো সঠিক হলে তার উত্তরও সঠিক পাবেন। সূর্যকে নিয়ে তোর চিন্তা ভাবনা কি? তোদের ছোটবেলায় বিয়ে ঠিক হয়েছিল, এটা নিয়ে তোর মনে কোনো ফিলিংস জন্মায়নি? ঈশু একটু অবাক হলো যে আজ হঠাৎ ইফরাত তাকে এসব কথা কেন জিজ্ঞেস করছে। সত্যি বলতে আমি বুঝতাম না ওই সময় তারা এসব ঠিক করে। প্রথম প্রথম আত্মীয়রা আমাকে সূর্যের বউ বললে আমার অনেক রাগ হতো। আমি চুপচাপ হজম করতাম। আর ততই আমি সূর্য ভাইয়ের থেকে দূরে থাকতাম। আমার মনের মধ্যে শুধু ঘুরতো তিনি আমার বড় ভাই, উনাকে আমার ভাই ছাড়া আর কিছুই মনে হতো না। আমি তার থেকে সবসময় দূরে থাকতাম। এটা ওনার পছন্দ হতো না। তাই আমাকে মাঝে মাঝে অনেক বকা দিত। যতই বড় হতে লাগলাম আর কাকা কাকির আসল রূপ বেরিয়ে আসতে শুরু করলো, আমার বাবাকে ঠকানোর জন্য তাদের প্রতি ঘৃণা ছাড়া আমার কিছুই আসে না। আমি তাদের প্রচণ্ড ঘৃণা করি, শুরু করি। তবে সূর্য ভাইয়াকে তার পরিবারের বিরুদ্ধে কখনো কথা বলতে দেখি নাই। আর এরপর থেকে আমি একেবারে ভাইয়ার সাথে কথা বলা বন্ধ করে দিই। সূর্য ভাইয়ার জন্য আমার মনে কোনো ভালোবাসা নাই, আর না আছে শ্রদ্ধা। অনেক মনোযোগ দিয়ে ইফরাত ইস্যুর কথা শুনছিল। ইস্যু অনেকটা ম্যাচিউরড স্বভাবের। সে নিজেকে সামলাতে পারে, নিজের ইচ্ছা অনিচ্ছা সব কন্ট্রোল করতে পারে। তবে মেয়েটা খুব বাবা ভক্ত। বাবা বলতে সে অজ্ঞান। হয়তো প্রতিটা মেয়েরই বাবা পাগল হয়। বাবাকে তো তারা খুব ভালোবাসে। চারদিকে তাকিয়ে রেখে সন্ধ্যা নেমেছে। ব্যস্ত নগরীর সবাই খুব ব্যস্ততায় আসা যাওয়া করছে। পার্ক থেকে এবার তাদের বেরোনো উচিত, আবার লামিয়াকে পিক করবে, তারও একটা ব্যাপার আছে। এসো চল, এগোনো যাক, সন্ধ্যা হচ্ছে। আবার লামিয়াকে নিয়ে আসতে হবে আমাদের। হ্যাঁ ভাইয়া, চলো, অনেক দেরি হয়ে গেছে। তুই আমাকে এত ভাইয়া ভাইয়া ডাকস কেন? হ্যাঁ, এক কথায় 100 বার ভাইয়া দেখে বোঝানো লাগে আমি তোর মামাতো ভাই। এসো হাসলো। সে তো ইফরাতকে রাগাতে চায়। ইফরাতকে রাগাতে তার বেশ লাগে। ইফরাত রাগলে সেই সময়টা খুব উপভোগ করে ইসো। লামিয়া চুপচাপ সূর্যের কথা শুনছে মন দিয়ে। তার মোবাইলের রিংটোনের ধ্যান ফিরল। ফোন হাতে নিয়ে দেখল তার ভাই কল দিয়েছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ, আমার তো হয়ে গেছে। তোমরা কোথায়? আমাদেরও হয়ে গেছে, অনেক আগেই। তোর জন্য অপেক্ষা করছিলাম। তুই কল দিচ্ছিলিস না, তাই আমিই দিয়ে দিলাম। শোন, কই আসোস? অ্যাড্রেস দে। আরে, তোমার আশা লাগবে না। শোনো, তোমার হানিফ মামার ফুচকার দোকানে গিয়ে ওয়েট করো, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস কিন্তু, আমি অপেক্ষা করব। লামিয়া কল কেটে সূর্যের দিকে তাকিয়ে বিদায় নিল। আসার সময় লামিয়ার মধ্যে যে রাগ ছিল, যাওয়ার এই সময় তার ছিটে ফোটাও নাই। সে মুচকি এসে সূর্যের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। লামিয়া চলে যেতেই সূর্য শয়তানি হাসি দিল। যা বলার সে তো লামিয়াকে বলেইছে। কি ভেবেছিলিস তুই ইস্যু? আমাকে বিয়ে করতে তুই অসম্মতি জানাবি আর আমাকে অপমান করবি? আমি তা সহজে মেনে নিব? তা কখনোই হবে না। বি প্রিপেয়ার্ড ইস্যু। এখন তোর লাইফে আমি আসছি। সূর্য আসে, যে তোর লাইফের প্রতিটা মুহূর্ত বিষিয়ে তুলবে। ইফরাত আর ইস্যু অনেকটা সময় এসেছে ফুচকার দোকানে। ইস্যু তো 3 প্লেট ফুচকা অর্ডার করে দিয়েছে। ইফরাত বসে বসে ইস্যুর কাণ্ড দেখছে আর হাসছে। ইফরাত ভাইয়া আপুকে কল দিন, দিয়ে জিজ্ঞেস করেন কখন আসবে। আমার আর ভাল লাগছে না। ইফরাত ফোন বের করছে, আর ওই মুহূর্তে লামিয়া চলে আসছে। লামিয়াকে দেখে ইফরাত আবার ফোন পকেটে ঢুকিয়ে ফেলল। তুমি এত লেট করছো কেন লামিয়া আপু? জানো, আমি তোমাকে অনেক মিস করছি। আর আমার একা একা কত বোরিং ফিল হচ্ছিল। আরে, আমি আমার ফ্রেন্ডদের সাথে ছিলাম, তাই। আর ওদের থেকে তাড়াতাড়ি আসলাম তোদের জন্য। লামিয়া খুব সুন্দরভাবে সবাইকে মিথ্যা বলে বুঝিয়ে নিল। এরপর ওরা সবাই একসাথে ফুচকা খেয়ে বাড়ির দিকে চলে গেল। বাড়ি ফেরার পর ইফরাত নিজের রুমে আর লামিয়া ঈশা লামিয়ার রুমে চলে গেল। ইফরাত রুমে ঢুকে শুয়ে পড়ল। ওর হিসাব কিছুতেই মিলছিল না। লামিয়া ফ্রেশ হয়ে শুয়ে মুচকি মুচকি হাসছে। ব্যাপারটা ঈশা ঠিকই খেয়াল করলো। আপু, তুমি একা একা হাসছো কেন? কি হয়েছে তোমার? আমার আবার কি হবে? আমি ঠিক আছি।
আর তুই তুই ভুল দেখছিস, আমি হাসি নাই। আচ্ছা, তাহলে তুমি তোতলাছো কেন? হ্যাঁ, বেশি কথা না বলে কি ঘুমিয়ে পড় যা। আর শোন, পিচ্চির মতো থাকবি, বড়দের মতো বিহেভ করবি না। লামিয়ার এই ব্যবহারে ঈশা কষ্ট পেল অনেক। সে ভাবতে লাগলো, লামিয়া তো কখনোই আগে এমন ব্যবহার করে নাই তার সাথে। আজ হঠাৎ কি হলো লামিয়ার, এভাবে কথা বলল ওর সাথে। ঈশা লামিয়াকে নিজের খারাপ লাগাটা বুঝতে দিল না, বরং সে খুব সুন্দরভাবে শুয়ে পড়ল ঘুমের উদ্দেশ্যে। সবাই ঘুমাচ্ছে, শুধু ইফরাতের চোখে ঘুম নাই। রাতের আকাশ দেখছি সে একা একা। আকাশের চাঁদটা এত সুন্দর কেন? এভাবে একা একা বসে চন্দ্রবিলাস করতে খারাপ লাগছে না ইফরাতের। সে বসে বসে তার প্রিয়তমার কথা ভাবছে। কিভাবে সে আপন করে নিবে তার প্রিয়তমাকে? আচ্ছা, সে যে এত ভালোবাসে ইস্যুকে, ইস্যু কি তা বুঝবে? ইস্যুকে তার সব খুলে বলতে ইচ্ছে করে। মনে হয় নিজের মনের লুকানো সব অনুভূতির কথা বলে দিতে। কিন্তু খুব ভয় হয়, তার যদি ঈশাকে সে হারিয়ে ফেলে। আচ্ছা, এভাবে আর কতদিন ভয়ে থাকবে সে? কিছু একটা ভাবল, আর ভেবে একা একাই হাসল। সকালের রৌদ্রতাপ যখন ঈশার মুখের ওপর পড়ে, তখন চোখ মুখ কুঁচকে ফেলে সে। বিরক্ত হয়ে অন্য পাশে ফিরে শুয়ে পড়ে আবার। এবার সে অনুভব করল কেউ তার পায়ের তালুতে চিমটি কাটছে। তখন হালকা ব্যথা অনুভব হতেই উঠে বসে পড়ে। হাত দিয়ে চোখ কষলে আবার তাকিয়ে দেখে সে ব্যক্তি আর কেউ নয়, ইফরাত। এসো খেপে গেছে ইফরাতের এহীন কাজে। সকাল সকাল কি এসব করে নাকি? আল্লাহ জানে এই ছেলে আর কত জ্বালাবে তাকে। আপনি এরকম করলেন কেন? আমি কি ক্ষতি করেছি আপনার, যে পায়ের তালুতে আপনি চিমটি কাটবেন? আর এত জলদি আমার ঘুম ভাঙানোর বা কি ছিল? এত বেলা অবধি কোনো মেয়ে মানুষই বা তোর মতো নাক ডেকে কুম্ভকর্ণ হয়ে ঘুমায় বলদ? আর কি ঘুমের বাহার তার? আর কি বললি, এত তাড়াতাড়ি? 11টার বেশি বাজে, আর তুই এখনো ঘুমাস? কি বলেন 11টা? আরে, আজকে আমার 8টায় প্রথম ক্লাস ছিল। আল্লাহ, শেষ আমি। ঘুম থেকে যতক্ষণে উঠালেন, আমাকে আর একটু আগেই উঠাতেন, তাহলে তো কলেজে যেতে পারতাম। আহারে, আমাকে উনি ওনার কাজের লোক বানায় রাখছে না, যে সকাল সকাল ঘুম থেকে উঠাবো। ভাইয়া, আপনি শুধু মেয়েদের মতো ঝগড়া করার সুযোগ খুঁজেন কেন? হাই, মেয়েরা এত ঝগড়া করে না যতটা আপনি আমার সাথে করেন। কি বললি তুই? এই, কি বললি তুই? আমি ঝগড়া করি? আমাকে ঝগড়াইটা বললি? তুই শেষ আজকে ইস্যু। ভাইয়া, আমি তো মজা করেছি, আমাকে মাফ করে দাও। তোমার হাতে মার খেলে আমি মরে যাব, তাই আমার মতো নিষ্পাপ বাচ্চাকে ছেড়ে দাও। ঈশার এমন বাচ্চামি কথায় ঈশাকে ছেড়ে দেয় ইফরাত। হেসে বলে ইস্যুকে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে যাইতে নাস্তা করে। ঈশা ফ্রেশ হতে গেলে ইফরাতও নিচে চলে যায়। নিচে ওর মা বাবা লামিয়া সোফায় বসে গল্প করছে। তখন সে তাদের মাঝখানে বসে পড়ে আর গলা ঝেড়ে বলে, আব্বু আম্মু, তোমাদের খুবই জরুরি কথা বলার ছিল, তোমরা শুনবা? কি বলবে তুমি? ইফরাত, সোজাভাবে বলো। ইফরাত এবার তার বাবার হাত নিজের মুঠোর মধ্যে নিয়ে বলল, বাবা, আমি একজন মেয়েকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। ওকে হারানোর ভয় আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। আমি ঠিকমতো ঘুমাতে পারি না। মেয়েটা কি ইফরাত? তার নাম আর ঠিকানা বলো, আমরা গিয়ে তার বাবা মায়ের সাথে কথা বলবো। তোমার কোনো ইচ্ছা আমরা কখনো অপূর্ণ রাখি নাই। বাবা, ইউ আর লাইক মাই বেস্ট ফ্রেন্ড। সব শেয়ার করলেও এটা শেয়ার করার সাহস আমি কখনোই পাইনি। মেয়েটা হলো ইস্যু। একদিন যখন লামিয়ার সাথে ভিডিও কলে কথা বলি, সেদিন ইস্যুকে দেখতে পাই। লামিয়ার সাইডে বসেছিল। ওই সময়টা যেন ওখানেই থমকে যায়। এরপর সব লামিয়াকে বলায় সে সবসময় ইস্যুর আপডেট আমাকে দিত। লামিয়া সব জানতো, শুধু তোমাদের আমি বলতে পারি না আব্বু আম্মু। কথাগুলো বলে মাথা নিচু করে তাকিয়ে থাকে ফ্লোরের দিকে। লামিয়া ওর বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো তাদের রিয়াকশন। কিন্তু লামিয়া ব্যর্থ। সে বুঝতে পারল না। কিছুটা সময় কেটে যাওয়ার পর ইফরাতের বাবা মা উচ্চস্বরে হেসে উঠল। এ কথা আগে বললেই হতো আমাদের। আচ্ছা, যাই হোক। এখন ইস্যু এসে নাস্তা করলেই আমরা ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হব, আর ওদের রাজি করিয়ে আংটি পরিয়ে রেখে আসব। কি বলো তুমি ইফরাত?
ইফরাত ভাবতে পারে নাই তার বাবা মা ব্যাপারটা এতটা সহজভাবে নিবে। সেও খুশি হয়, বিষয়ে খুশি হয় সে ইস্যুকে পেয়ে যাবে নিজের করে। ইস্যুকে আসতে দেখে সবাই চুপ করে যায়। ইস্যু আসায় সবাই কথা থামায় ফেলেছে। এটা দেখে ইস্যু বলে ওঠে, আমাকে ছাড়া সবাই আড্ডা দিচ্ছ, আবার আমাকে দেখে চুপ হয়ে গেলা। বা যাও, আমি কারো সাথে কোনো কথা বলবো না। হয়েছে এবার, যা খাবারের টেবিলে দেখ, নাস্তা দেওয়া আছে, গিয়ে খেয়ে নে। তারপর আবার আমরা তোদের বাসায় যাব তোকে দিয়ে আসতে। সত্যি মামি, তুমি যাবে আমাদের বাসায়? আমি একা না, সবাই যাবে। এবার খেয়ে নে। ইসু খেতে বসলে ইফরাতও তার পাশে বসে পড়ে। দুজন চুপচাপ খাচ্ছে। ইফরাত ফিসফিস করে ইসুকে বলছে, আমাকে অনেক জ্বালাইছোস, আজকে এমন ব্যবস্থা করব যে এরপর থেকে আমার জ্বালানো সহ্য করবি তুই। ইসু মুখে খাবার নিয়ে হা করে ইফরাতের দিকে তাকিয়ে আছে। আর ইফরাত মনের সুখে নিজের মতো করেই খাচ্ছে। ইফরাত আর ইফরাতের পরিবার ঈশাদের বাসায় আছে অনেকক্ষণ ধরে। ইফরাত, লামিয়া, ঈশা ঘুরতে বের হয়েছে, কারণ বড়রা কথা বলবে সেখানে তাদের অ্যালাউড করে নাই। ঈশাদের বাড়ির সামনে বড় একটি বাগান, আর তার কিছু দূরে সূর্যদের বাড়ি। সূর্যের রুম থেকে ঈশাদের বাগান স্পষ্টভাবে দেখা যায়। ইফরাত আর ঈশা আগে আগে হাঁটছে, লামি একটু আস্তে আস্তে হাঁটছে। বেলকনি থেকে সূর্য ইফরাতের সাথে ঈশাকে দেখে রাগের বশে তার পায়ের কাছে থাকা ফুলের টপটা লাথি মারে। এরপর দ্রুত ঈশাদের কাছে যাওয়ার জন্য হাঁটা দেয়। লামিয়া এর মনে কি চলছে তা শুধুমাত্র লামিয়া জানে। লামিয়া কি ভাবছে, কি করবে তা শুধুই ধোঁয়াশা। আচ্ছা ইস্যু, তোর কি কখনো কাউকে ভালো লেগেছে? বাসি। যদি বলেন ভালোবাসা পাপ না, আল্লাহ বলেছেন যে মানুষ সৃষ্টি করেছেন তার মনও দিয়েছেন। সুতরাং তোমরা ভালোবাসো, কিন্তু প্রথমে ভালোবাসাটা আমাকে মানে আল্লাহকে বাসো, তারপরে আমার নবীকে ভালোবাসো, এরপর মা বাবাকে ভালোবাসো, আর সবশেষে নিজের স্বামী সন্তানকে। তাই আমিও বাসি আমার রবকে, রবের রাসূলকে, আর মা বাবাকে। যদি প্রেমিক পুরুষের কথা জিজ্ঞেস করে থাকেন তাহলে বলবো, হ্যাঁ, আমার একজন খুব ভালো লাগে। আমি প্রতিটা মোনাজাতে আল্লাহকে বলি, হ্যাঁ, সে যদি আমার জীবনসঙ্গী হিসেবে উত্তম হয় তাহলে তাকে আমার স্বামী হিসেবে দিও। লামিয়া এবং ইফরাত খুব মনোযোগ সহকারে ঈশার প্রতিটি কথায় শুনে মুগ্ধতায় তাকিয়ে আছে ঈশার দিকে। এতটুকু পিচ্ছি কিনা এতটা ভাবে? আমি ভাবি নাই বনু, তুই এত কিছু ভাবস। তোর এই মাথায় এত কিছু জমা আছে? হ্যাঁ আপু, ভাবি অনেক কিছুই, আমল আর করা হয় না। যাই হোক, এখন বলো তোমার কি হয়েছে? কাল থেকে এমন আজীব বিহেভ কেন করছো? আজব বিহেভ মানে? কই, আমি কি করলাম? তোর কোথাও ভুল হচ্ছে। লামিয়ার তোতলানো দেখে ইফরাত আর ঈশা কিছু সন্দেহ করছে, বাট তা প্রকাশ করল না। ততক্ষণে সূর্য এখানে উপস্থিত হয়েছে। সূর্যকে দেখে ইফরাত একদম খুশি হলো না। সূর্য হাসি মুখে ইফরাতের দিকে হাত বাড়িয়ে দিয়েছে হ্যান্ডশেক করার জন্য। ইফরাত অনিচ্ছা সত্ত্বেও হ্যান্ডশেক করল। কি ব্যাপার, আজকে সবাই এখানে আসলা? বিশেষ কিছু আছে কি? হুম, অনেক বিশেষ কাজেই আজ আসা। দেখতে পারবেন, খুশির খবর আছে আজ একটা। তবে কার জন্য কতটা খুশির তা সময় বলবে। তাই না, কি কি এমন খবর আমি জানতে পারি নাকি? অবশ্যই, এটা এমন এক খবর যা আজ সবাই জানবে। আর হ্যাঁ, আমরা অবশ্যই মিষ্টিমুখ করাবো। ইফরাতের এমন টিটকারি দেওয়া কথাবার্তা একদম সহ্য করতে পারছে না সূর্য। তবুও মুখে মিথ্যে একটু হাসি ফুটালো জোর করে। সূর্যের অবস্থা দেখে মিটিমিটি হাসছে ঈশা। সূর্য লামিয়ার দিকে তাকিয়ে এক ভ্রু হালকা উঁচু করে জিজ্ঞেস করছে, ব্যাপার কি? লামিয়া চোখ নামিয়ে নিল। ইফরাত এবার সবাইকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে ঢুকতেই ঈশাকে ওর মামি টেনে সোফায় বসালো। ব্যাগ থেকে আংটি বের করে পরিয়ে দিল। ইফরাতের আব্বু ইফরাতকে নিয়ে গেল সাথে। ঈশার আব্বু ইফরাতকে মিষ্টি খাইয়ে দিল। এগুলোর কিছুই সূর্য বুঝতে পারছে না। আর ঈশা তো অবাক হয়ে হা করে তাকিয়ে আছে। সব তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। ইফরাতের হাতে মিষ্টি নিয়ে সূর্যের কাছে গিয়ে জোর করে সূর্যকে খাইয়ে দিয়ে জড়িয়ে ধরল। আরে ভাই, মিষ্টুমুখ করো, আজ তোমার ছোট বোনের সাথে আমার এঙ্গেজমেন্ট হলো। আমি তোমার দুলাভাই হলাম। এ বাবা, একটা মিষ্টি কি খাইলা? দাঁড়াও, আরো একটা আনছি। এঙ্গেজমেন্ট মানে? কিসের এঙ্গেজমেন্ট? কার সাথে? কি হচ্ছে বুঝতে পারছি না আমি। ঈশার ইফরাতের বিয়ে ঠিক করেছি আমরা দুই পরিবার। আগামী সপ্তাহের শুক্রবার ওদের বিয়ে, আর আজকে এঙ্গেজমেন্ট হলো।
বাবার কথায় ঈশা অবাক হলেও মনে মনে খুশি হয়েছে, কারণ সেও ইফরাতকে ভালোবেসে ফেলেছে। সূর্য রাগে আর একটা কথা না বাড়িয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওদের বিয়েতে দুই পরিবার অনেক খুশি। আজ যেন সব খুশি ঈশাদের বাসায় এসে ভিড় করেছে। সব থেকে বেশি খুশি রফিক সাহেব। একমাত্র মেয়েকে এমন সুযোগ্য এক পাত্রের হাতে তুলে দিতে পেরে সে খুব শান্তি পাচ্ছে। ইফরাতরা দুপুরের খাওয়া দাওয়া করে চলে গেছেন। ইফরাত অনেকবার কথা বলার চেষ্টা করেছে ইস্যুর সাথে, কিন্তু মেয়েটা লজ্জায় রুম থেকে বের হয়নি। রুমে বসে এগুলোই ভাবছে আর ব্রাশ করছে ইস্যু। অবশেষে যাকে ভালো লেগেছে তাকে হাজবেন্ড হিসেবে পাচ্ছে। এর থেকে বড় কিছু আর হয় নাকি দুনিয়াতে। নিজে কিছুর আওয়াজ পেয়ে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। তাড়াহুড়ো করে নিচে নামলো ঈশা। দেখতে পেল তার বড় কাকার কাকি সোফায় বসে তার বাবা মাকে কথা শোনাচ্ছে, আর তারা চুপচাপ মাথা নিচু করে আছে। বা, মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছ, আর আমরাই জানি না? আমরা কি তোমাদের কেউ না রফিক? আরে, এত বড়লোক বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছ, সেই চাকচিক্যে তারা অন্ধ হয়ে যাচ্ছে, বোঝো না? আমাদের কি চিনবে? সূর্যের মায়ের এসব কথায় রাগ লাগছে ঈশ্বর, তবুও চুপচাপ দাঁড়িয়ে শুনছে। তেমন কিছুই না ভাইজান। আজকে ভাইয়া ভাবি হঠাৎ এসে বলল, এমনভাবে আর না করতে পারি নাই। আপনাদের তো একটু পরেই জানাইতাম। ঈশ্বর হইছে, এবার তুমি থামো রাফিয়া, আর বলা লাগবে না। আমি জানি তোমার ভাই বড়লোক, আর এ কারণেই তোমার মেয়েকে আমাদের সূর্যের সাথে বিয়ে দেব না বলাই লামিয়ার সাথে বিয়ে ভেঙে দেয় সেই শোধ নিলে। আর যা মনে হচ্ছে, ঈশার সাথে ওই ছেলের মনে হয় আগে থেকেই সম্পর্ক, তাই না? কি বলছেন ভাবি আপনি? এমন কিছুই না, এগুলো আপনার ভুল ধারণা। আর বলতে হবে না, এভাবে আমার চুল পাকে নাই বোন, বুঝি আমি সব। অনেক হয়েছি চাচি, অনেক শুনছি। আর না। কি এখানে আমার বাবা মাকে ইনসাল্ট করতে আসছেন? অনেক সহ্য করেছি আপনাদের কটু কথা, আর নয়। আপনাদের বলার প্রয়োজন মনে করি না আমি। আপনারা কারা, হ্যাঁ? আমার বাবাকে সবসময় ছোট করবেন আপনি বড় বলে? থামো তুমি ঈশা। আর রফিক, তোর মেয়ে তো অসভ্য, ঠিকঠাক শিক্ষা দিতে পারস না নাকি? বড় কাকার সাথে কিভাবে আচরণ করছে? আমার বাবা আমাকে সঠিক শিক্ষা দিয়েছেন বড় কাকা, বাট সরি টু সে, আপনার মা আপনাকে সেই শিক্ষা দিতে পারে নাই যে কিভাবে ছোট ভাইকে স্নেহ করতে হবে। আপনার সব কাজের খবর আমার কাছে আছে, শুনেন। আপনার মতো লোভী অসত্য আর আমার বাবা নয়, যে অন্যের সম্পদ খাওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিব। আর চাচি, আপনার আবার অন্য মানুষের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার অনেক শখ, তাই না? আপনাকে এটা বলতে আমার একটুও ভালো লাগছে না, তবুও বলতেই হচ্ছে যে আপনার মেয়ে যে ভাগছে সেই খবর কি আমার আম্মু জানতে গেছে? অনেক হয়েছে রফিক, আর না। তোদের মেয়ে আমাদের এভাবে অপমান করছে, আর তুই কিছু বললি না? এসো আম্মা, তুমি চুপ করো। ওরা আমার বড় কাকা আর তোমার কাকি হয়, এভাবে কথা বলল না তাদের সাথে। আব্বু, আমি তাদের এভাবে বলতে চাইনি। তারা তোমাদের অপমান করবে, আর আমি মেয়ে হয়ে কিভাবে দেখব? যেমন মা তেমন হয়েছে মেয়ে, মায়ের চরিত্র যেমন তেমনই হয়েছে মেয়ে। একদম চরিত্রের সমস্যা ভালোই হয়েছে আমার সূর্যের সাথে বিয়েটা ভেঙে। খবরদার চাচি, আপনি আর একবার আমার মাকে নিয়ে কিছু বললে ভুলে যাব আপনি আমার চাচি লাগেন। আর কি বললেন? আপনার ওই ছেলেকে আমি বিয়ে করতে চাই না, বরং বড় কাকা নিজে বিয়ের কথা বলেছেন আমার বাবার ভাগের সম্পত্তির জন্য। অনেক হয়েছে, এভাবে মেয়ে অপমান করছে আর বাপ মা মজা দেখছে। আমার মেয়ে হলে পিটিয়ে সোজা করে ফেলতাম। কি বললেন চাচি? আমি তো তাও তর্ক করছি। আর আপনার গুণধর ভালো মেয়ে যে আপনাদের মুখে চুনকালি মাখিয়ে পালিয়েছে, ও নিজের বেলায় 16 আনা, তাই না? আপনি এখনই আমাদের বাড়ি থেকে বের হন, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করব। ঈশার কাকা কাকি রেগে ফুসফুস করতে করতে বেরিয়ে গেল বাড়ি থেকে। ইসু সোফায় তার বাবার পাশে বসল। আমি খুবই দুঃখিত আব্বু, তোমাকে আর আম্মুকে এভাবে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। তারা তোমাদের ভালোবাসলে, ভালো ব্যবহার করলে, স্নেহ করলে আমিও তাদের সম্মান করতাম। এইভাবে বলা উচিত হয় না। শত হোক তারা তোমার গুরুজন। এই যে এভাবে তোমাকে কথা শোনালো,
এতে আমারও খারাপ লেগেছে। আমার বড় ভাই আমি সম্মান করি, তাই তাদের মুখের ওপর কিছু বলতে পারি না। আর তার সুযোগ তারা নেয়। থাক, এই নিয়ে বাপ মেয়ে মন খারাপ করে থাকবেন না। যাও, এসো ঘরে গিয়ে এখন ঘুম দিয়ে ওঠো। সামনে বিয়ে না, আমার মেয়েকে সুন্দর দেখাতে হবে তো। ঘুম না দিলে বুঝি আমাকে সুন্দর লাগবে না আম্মু? দেখছো আব্বু কি বলে? না, আমার আম্মাজান এমনি অনেক সুন্দর। তবু আম্মাজান, ঘুমাইতে যান। অন্যদিকে সূর্যের বাবা মামা তাদের বাড়িতে গিয়ে সোফায় বসে রাগে ফোঁসফোঁস করছে। তারা ভাবছে, এইটুকু মেয়ে তার এত সাহস কিভাবে হয় তাদের অপমান করার। ঈশার থেকে এইভাবে অপমানিত হয়ে ফিরবে, এইটা ভেবে কখনোই ওই বাড়িতে যায়নি। কথায় আছে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেই পড়ে। তাদের ক্ষেত্রে সেটাই হয়েছে। তারা ভেবে গিয়েছিল ঈশার বাবা মাকে অপমান করবে, অথচ অপমানের পাল্টা জবাব দিলে তা মেনে নিতে পারবে না। একরত্তি মেয়ে আর সে কিনা আমাদের এত বাজেভাবে অপমান করলো সূর্যের আব্বু। আমিও চিন্তা করছি, এটাই এই ঈশা আর আগের ঈশার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আগের ঈশা আমাদের দেখলে মাথা উঁচু করে কথা বলতো না, আজ কি হলো, এইভাবে অপমান করলো। সূর্য নিচে নেমে বাবা মায়ের কথা শুনে বুঝতে পারল ওই বাসায় কে হয়তো তাদের অপমান করেছে। কিন্তু কাকা কাকি তো ওই ধরনের মানুষ নয় যে বড় ভাইয়ের সাথে বেয়াদবি করবেন। এগুলো তাহলে কে বলেছে, যার জন্য মা বাবা রেগে আছে? কি হয়েছে, তোমাদের এত রেগে আছো কেন? তোমাদের কি কেউ কিছু বলেছে? সূর্যের কথা শুনে ওর মা একটু ন্যাকা কান্না করা শুরু করলো আর বলল, বাবা, তোর কথা শুনে আমরা শুধু রাফিয়াদের জিজ্ঞেস করেছি, আমাদের কেন এসব জানায় নাই? আমরা কি পর নাকি? কিন্তু জানোস, আমাদের অনেক অপমান করেছে ঈশা। আর ওই বলেছে তাদের বাড়ি থেকে বের না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। কি, ও এসব করেছে তোমাদের সাথে? হ্যাঁ, আমি কি মিথ্যা বলছি? আর এও বলেছে, খুব ভালো করেছে ওরা তোর সাথে ঈশাকে বিয়ে না দিয়ে। বাবা, ঈশা কতটা লোভী হয়ে গেছে দেখ। ইফরাতদের টাকা দেখে এখন অহংকারী হয়ে উঠেছে। সূর্য ওখান থেকে নিজের রুমে চলে আসে। রুমের দরজা আটকে ফ্লোরে বসে পড়ে। আচ্ছা, ছেলেদের কি কাঁদতে আছে? সে কি ঈশাকে ভালোবেসে ভুল করেছে? সে তো খুব ভালোবাসতো ঈশাকে। ঈশা কেন তার ভালোবাসা বুঝল না? ঈশার এক ছোটবেলার ছবিটা বুকে জড়িয়ে বসে আছে সূর্য। চোখের কোণ বেয়ে পড়ছে পানি। সে ছোটবেলা থেকে সে ঈশাকে পছন্দ করত। যবে থেকে বুঝতে শিখেছে ভালো লাগা ভালোবাসা কি। যখন প্রথমবার শুনেছিল তার বাবা ঈশার সাথে তার বিয়ে ঠিক করে রেখেছে, তখন সূর্য থেকে বেশি খুশি কেউ ছিল না। খুব ভালোবাসে সে ঈশাকে, কোনোদিন বলা হয়ে উঠল না। হাতের ফ্রেমটা জোরে ছুঁড়ে মারল, সেটা ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। সূর্যের মনের মতো। ঈশা, তুই শুধু টাকায় দেখলি, আমার ভালোবাসা বুঝলি না। আমি যে খুব ভালোবাসি তোকে ঈশা। আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? তুই ইফরাতের টাকার জন্য কিভাবে ওকে বিয়ে করতে রাজি হতে পারলি ঈশা? এতদিন আমি কিছু বলিনি তোকে ভালোবেসে, কিন্তু এখন থেকে এই সূর্যের খারাপ রূপটাই দেখবি। তোর জীবন আমি নরক না বানিয়ে দিলে আমার নামও সূর্য না। সূর্যকে দেখে খুব অস্বাভাবিক লাগছে। সাইকোদের মতো কখনো কাঁদছে তো কখনো হাসছে। সূর্য কি ভাবছে বোঝা বড় দায় হয়ে যাচ্ছে। ঈশাকে ভুল বুঝিয়ে তার জীবন শেষ করে দিতে ঈশা কোনো দোষ করেনি। অনেকক্ষণ হয়ে যাচ্ছে ঈশার ফোন বাজছে, আর ঈশা এখন ঘুম দিয়েছে, যার জন্য ফোনের রিংটংও শুনতে পারছে না। এদিকে ইফরাল কল দিতে দিতে বিরক্ত হয়ে যাচ্ছে। মেয়েটা আসার সময় তার সামনে আসলো না, এখন কলও তুলছে না। ওকে এই বিয়েতে রাজি নয়। বেচারা ইফরাত টেনশনে যায় যায় অবস্থা। ওইদিকে ঈশা তো ঘুম। শেষমেশ আরেকবার কল দিল। এবার ঈশা বিরক্ত হয়ে ফোন কোনোমতে রিসিভ করে কানে ধরল, আর ঘুমো ঘুমো কণ্ঠে বলল, হ্যালো, কে ভাই? এত রাতে আপনি একটা মেয়েকে কল দিয়ে তার ঘুমে ডিস্টার্ব করছেন? ইফরাত এবার আকাশ থেকে পড়ল, এখন রাত কোথায়, মাত্র না বিকেল হলো। আর ভাই বলছে মহারানী নিশ্চয়ই সে ঘুমিয়ে আছে, আর ফোন না দেখেই তুলেছে। আমি আপনার ভাই না ম্যাডাম, মামাতো জামাই লাগি। যদি দয়া করে ঘুম থেকে উঠে সুন্দরভাবে আমার সাথে কথা বলিয়া আমাকে উদ্ধার করিতেন, আমি ধন্য হইতাম। ইফরাতের কণ্ঠ পেয়ে ঈশায়ের ঘুম হাওয়া হয়ে গেল। লাফ দিয়ে উঠে পড়ল সে।
মোবাইলের দিকে তাকিয়ে দেখে ইফরাতের নাম্বার। এবার সে নিজেকে মনে মনে গালি দিচ্ছে ফোন রিসিভ না করায়। লোকটা তাকে এভাবে লজ্জা দিবে? আসলে হয়েছে কি জানেন, আমি না ঘুমিয়েছিলাম, আর দেখি নাই যে কে কল দিছে। তা তো বুঝতে পেরেছি আমি। তা আমি আসার আগে আমার সাথে কথা বলা হয় নাই কেন একটু শুনি। আজ প্রায় 2 দিন হয়ে গেছে ঈশাকে পাওয়া যাচ্ছে না। ঈশার বাবা এর মধ্যে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি। ঈশার মায়ের অবস্থা অনেক খারাপ। এর মধ্যেই ঈশার মাকেও ইফরাতের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। ঈশার টেনশনে সবার অবস্থা এখন করুণ। কোনো খাওয়া দাওয়া কিছুই নাই। ইফরাতকে দেখে বোঝা দেয় ওর মনে কি চলছে। এই 2 দিনের মধ্যে ইফরাত কিছু খায়নি। হন্যে হয়ে খুঁজেছি কিন্তু পায়নি। কেউ ভেবে পাচ্ছি না ঈশাকে কিডন্যাপ করলো। যদি টাকার জন্য কিডন্যাপ করা হয়, তাহলে এখনো কেউ ফোনই করলো না কেউ। চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। ইফরাতের কোথায় তার ইস্যু? ইস্যু কই তুই? আমি যে পাগল হয়ে যাচ্ছি। কোথায় গেলে পাবো তোকে? লামিয়ে নিজের রুমের দরজা আটকে পায়চারি করছে। এদিক থেকে ওদিক হাঁটছে, আবার মাথায় হাত দিয়ে বসে কি যেন ভাবছে। আমি কি কাজটা ঠিক করলাম? আল্লাহ আমাকে মাফ করো। ইস্যু এখন কোথায়? সূর্যের কথা শোনা আমার মোটেও উচিত হয়নি। কল দিয়ে দেখি। লামিয়া সূর্যকে কলের ওপর কল দিয়ে যাচ্ছে। সূর্য রিসিভ করছে না। লামিয়া তবুও থামছে না। আবার কল দিল সূর্যের নাম্বারে। বিরক্ত হয়ে লামিয়ার কল রিসিভ করলো। কি হয়েছে? এত কল কেন দিচ্ছ? তোমাকে না বলেছি আমাকে এখন বেশি কল দিবে না? কি বলছো তুমি এসব সূর্য? ইস্যু কই? হ্যাঁ, অনেক হয়েছে। মেয়েটাকে তুমি ছেড়ে দাও। আর চলো, আমরা অনেক দূরে পালিয়ে যাব। আমাদের কেউ খুঁজে পাবে না। কি ইস্যু? কই মানে? আমার কাছে ইস্যু আসবে কোথা থেকে? পাগল হইছ? আর আমি পালাবো কেন তোমার সাথে? আজব। সূর্য, কি বলছো তুমি? তুমি না আমাকে ভালোবাসো? আমি খুব ভালোবাসি সূর্য তোমাকে। এভাবে বইলো না প্লিজ। আরে রাখ। আর একবার আমাকে কল দিবি না। আমি শুধু ইস্যুকে ভালোবাসি, আর কাউকে না। আর আজ আমি ইস্যুকে বিয়ে করব, একটু পর। এইটুকু বলে সূর্য ফোন কেটে দিল। লামিয়া স্তব্ধ হয়ে গেল এগুলো শুনে। নিজের ভালোবাসায় অন্ধ হয়ে সে কিভাবে পারল ইস্যুর ক্ষতি করতে? তার ভাই যে ইস্যুকে খুব ভালোবাসে। ইফরাতের রুমে গিয়ে বলল, ভাইয়া, আমার তোমাকে কিছু বলার আছে। আমার এখন কথা শুনতে ভালো লাগছে না লামিয়া। তুই পরে আসিস, পরে শুনবো। এখন আমাকে একা ছেড়ে দে। ভাইয়া, আমি জানি ইস্যু কোথায় আছে। আমার কথা শুনো। কি? তুই জানোস? তাহলে এতদিন বলস নাই কেন? আজকে 2 দিন ধরে আমাদের এই অবস্থা, তুই দেখিসনি? ভাইয়া, আমাকে ক্ষমা করে দে প্লিজ। আমি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে সূর্য বলেছে ইস্যুকে তার সাথে দেখা করাতে, যাতে সে ইস্যুকে আমার আর তার ব্যাপারে রাজি করাতে পারে। আমিও অন্ধের মতো বিশ্বাস করে নেই যে সত্যি সে এই কাজ করবে। ওই দিন আমি ইস্যুকে নিয়ে ওর সাথে দেখা করাতে নিয়ে যাই মিথ্যে বলে। ওখানে যাওয়ার পর ইস্যু সূর্যকে দেখে অনেক রেগে যায়। আমি কনভিন্স করি। সূর্য অনেক ভালো ভালো কথা বলে ইস্যুকে রাজি করিয়ে নেয়, যাতে সে তোমাদের বলে সূর্যের সাথে আমার বিয়ের কথা। সূর্য আমাকে বাড়িতে নামিয়ে দে বলে ইস্যুকে সে বাসায় পৌঁছে দেবে। আমি ওর কথা মতো বাসায় চলে আসি। বিশ্বাস করো ভাইয়া, আমি জানলে কখনোই এমন করতাম না। এখন সূর্য আমাকে বলছে সে আমাকে ভালোবাসে না, সে ইস্যুকে ভালোবাসে, আর আজকে বিয়ে করবে। লামিয়ার কথা শুনে ইফরাত অবাক হয়ে যায়। এত কিছু হলো সে জানল না। রাগ হচ্ছে বোনের ওপর। তার কি করবে সে এখন? আমাদের ইস্যু আগে সাবধান করে দিয়েছিল। লামিয়া, তারপরে এই ভুল কিভাবে করলি তুই? আমার ভুল হয়ে গেছে ভাইয়া, তুমি ইস্যুকে বাঁচাও। যে নাম্বার থেকে কল আসছে ওইটা দে। থানায় দিলে তারা ট্র্যাক করে নেবে কুইক। এক পুরনো বাসায় বেঁধে রাখা হয়েছে ইস্যুকে। ইস্যুর অবস্থা খুব খারাপ। দেখেই বোঝা যাচ্ছে ইস্যুকে খুব মেরেছে। গাল কেটে রক্ত শুকিয়ে গেছে। গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট ফুটে আছে। চুলগুলো এলোমেলো চেয়ারের সাথে লেপ্টে আছে মেয়েটা। তখন ওইখানে সূর্য আসলো। এসে পাগলের মতো বিহেভ শুরু করলো। আই এম সরি ইস্যু পাখি, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। কি করব বল? তুই তো আমার কথা শুনতেই চাস না। আমি তোকে খুব ভালোবাসি পাখি। তুই কেন আমার সাথে এমন করলি? তোমার কোথাও ভুল হচ্ছে ভাইয়া। আমি কিছু করি নাই তোমার সাথে। আমাকে ছেড়ে দাও প্লিজ। আমার খুব কষ্ট হচ্ছে।
অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, আমি ছেড়ে দেব। আগে বল, আমাকে বিয়ে করবি এক্ষুনি? তাহলে? ভাইয়া, আমি তোমাকে ভালোবাসি না। কিভাবে বিয়ে করব বলো? আমি ইফরাতকে ভালোবাসি। ইফরাতের নাম শুনতেই রেগে গেল সূর্য। ইফরাত ইফরাত ছাড়া আর কোনো নাম নাই, হ্যাঁ? ঈশাকে আবারও থাপ্পড় দিল। থাপ্পড়টা অনেকটা জোরে দেওয়ার কারণেই ঈশা ওখানেই জ্ঞান হারালো। 2 দিন ধরে ঈশাকে খাবার দেওয়া হয় নাই। তার উপর এত অত্যাচার, মেয়েটা সহ্যই বা করবে কিভাবে? তুই কেন আমার ভালোবাসা বুঝোস না পাখি? আমি কতটা ভালোবাসি তোকে। ইফরাতের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নাই? ঈশার হাতের উপর হাত রেখে বলে যাচ্ছে, আমি তোকে মারতে চাই না, কিন্তু ইস্যু, তুই আমাকে এত রাগিয়ে দেস কেন পাখি? একবার রাজি হয়ে গেলে তো আমি তোকে আর মারব না, খুব ভালোবাসবো। তোকে মারলে যে আমার বেশি কষ্ট হচ্ছে পাখি। পানির বোতল নিয়ে ঈশার মুখে পানির ছিটা মারল জ্ঞান ফেরানোর জন্য। ঈশা চোখ পিটপিট করে খুলল। তাকাতেই সূর্যকে দেখে অনেক ভয় পেয়ে গেল। ভয় পাবি বা না কেন, কাল থেকে মেয়েটার সাথে যে ব্যবহারই না করলো। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি ইস্যু, আমাকে বিয়ে করবি কিনা? না, আমি তোমাকে ভালোবাসি না। তাহলে বিয়ে করার প্রশ্ন ওঠে না। আমি মরে গেলেও করব না বিয়ে তোমাকে। হ্যালো, স্যার। নাম্বার কি ট্র্যাক করতে পেরেছেন আপনারা? হ্যাঁ, মিস্টার ইফরাত, আমরা লোকেশন পেয়েছি। আপনাকেও সেন্ড করেছি। আমরা রওনা দিচ্ছি, আপনিও আসুন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনাকেও। আমি আসছি। ইফরাত সবাইকে সব জানালে সবাই অবাক হয়ে যায়। লামিয়ার মা তো লামিয়াকে থাপ্পড় দিয়েছে এগুলো শুনে। অন্যদিকে, তাহলে তুই আমাকে বিয়ে করবি না? ওকে ফাইন ইস্যু। তুই যদি এই সূর্যে না হস, তাহলে আর কারো হতে পারবি না। আমি হতে দিব না। পকেট থেকে ব্লেড বের করলো সে, আর ইস্যুর সামনে হাঁটু গেড়ে বসল। কি কি করতে চাইছো তুমি ভাইয়া? প্লিজ, এমনটা করো না। আমাকে ছেড়ে দাও। তোকে তো মুক্তি দেবই আমি, এই জগৎ থেকে চিরতরে। ওপারে ভালো থাকিস, আর আমার জন্য অপেক্ষা করিস জান। হাতের ব্লেড দিয়ে ঈশার ডান হাতের রগের উপর জোরে টান মারল। ব্যথায় ঈশা চিৎকার দিয়ে উঠল। হাত থেকে অনর্গল রক্ত ঝরা শুরু করলো। সূর্য চিৎকার করে কান্না শুরু করলো, আর বলতে লাগলো, আমাকে কেন ভালোবাসলি না তুই? আজকে আমার কথা শুনলে আমাদের গল্পটা ভিন্ন হতে পারত। আমার অনুভূতি তো ইস্যু, শুধুই তুই। কোথায় আপনি ইফরাত? দেখেন, আপনার ইস্যুর খুব কষ্ট হচ্ছে। প্লিজ, আমাকে বাঁচিয়ে নেন। খুব কষ্টে আপসে আপসে এই কথাগুলো বলে আওড়াচ্ছে ইস্যু। ইস্যুর মনে হচ্ছে সে আর বাঁচবে না। তার সময় শেষ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছে সে। আমাকে বিয়ে করতে কেন অস্বীকার জানালি তুই ইস্যু? ইফরাতের টাকা দেখে? আজ বিয়ে তুই না ভাঙলে তোর সাথে আমার, তাহলে এত কিছু হতো না। আমিও রাগ করে বাবার কথায় লামিয়াকে দেখতে যেতাম না। শুধু তুই না বলায়। আমার দোষ নাই ভাইয়া। তুমি সত্যি না জেনে এই কাজ করলা। আমার কথা বলতে কষ্ট হচ্ছে। না হয় আমি বলতাম তোমাকে সব। যাই হোক, এসবের জন্য অনেক পস্তাবে তুমি ভাইয়া। ইসু জ্ঞান হারিয়ে ফেলেছে। ইসুর কথায় সূর্য অবাক। কোন সত্য সে জানে না, কিসের সত্যি কথা না জানার কথা বলল। ইসুর কাছে গিয়ে ইসুকে ওঠানোর চেষ্টা করছে। এই ইসু, তাকা। কিসের কথা বলস তুই? পুরো কথা বল। তাকা বলছি তুই। কিরে, তাকাচ্ছিস না কেন? ইসু, শুনতে পাচ্ছিস পাখি? হায় আল্লাহ, আমি এসব কি করলাম? এতক্ষণে ইফরাত ও পুলিশ সবাই চলে এসেছে এখানে। ইফরাত ইসুর অবস্থা দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে, সে স্তব্ধ হয়ে গেছে। সূর্য চুপচাপ বসে আছে, তার মুখেও কোনো কথা নাই। পুলিশরা দ্রুত এগিয়ে গেল ইসুর নাকের সামনে, আঙ্গুল দিয়ে চেক করল। এখনো নিঃশ্বাস নিচ্ছে। মিস্টার ইফরাত, ওনাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন, তবে না হলে ওনাকে বাঁচানো যাবে না। ইফরাতের ধ্যান ফিরে আসতে সে ইস্যুকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায় ওখান থেকে। পুলিশ সূর্যকে ধরিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সূর্য কিছু বলছে না। ইস্যুকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা প্রথমে চিকিৎসা করতে চান নাই। ডাক্তাররা ভেবেছেন সুসাইড কেস, তাই পুলিশকে ইনফর্ম করা লাগবে। ইফরাত ও এসি সাহেবকে কল লাগিয়ে ডাক্তারের সাথে কথা বলিয়ে দেন। ডাক্তাররা তৎক্ষণাৎ ইস্যুর চিকিৎসা শুরু করেন। অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ায় ইস্যুকে রক্ত দেওয়া লাগবে। এতক্ষণে বাড়ির সবাই চলে আসছে সেখানে। ইস্যুর মা কিছু বলছে না, কি বা বলবে, সব যে তার ভাবনার বাহিরে হচ্ছে। ইফরাত সাহেব,
আমাদের এক্ষুনি এবি পজিটিভের এক ব্যাগ রক্ত লাগবে। রোগীর শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ। ডাক্তার, আমি রক্ত দিব। ইস্যুকে লামিয়ার রক্ত দেয়। সেই সকাল এনে ভর্তি করা হয়েছে, আর এখন বিকাল। ইস্যুকে কেবিনে অনেক আগে শিফট করা হয়েছে, এখনো জ্ঞান ফিরেনি। ইস্যুর পাশে ইস্যুর হাত ধরে বসে রয়েছে ইফরাত। ছেলেটা অনেক ভয় পেয়ে গিয়েছিল, যে ভাবছে সে তার ইস্যুকে হারিয়ে ফেলেছে। ইস্যুর জ্ঞান ফিরেছে, সে তার আঁখে পল্লব ধীরে ধীরে মেলে দেখল ইফরাত তার হাত ধরে বসে আছে। তার চোখ থেকে পানি পড়ছে। আমি জানতাম না তো ইফরাত যে এভাবে মেয়ের মতো কান্না করতে পারে। ঈশ্বর আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায় সে। ঈশ্বর জ্ঞান ফেরায়, খুশি হয়ে যায় ইফরাত। ঈশ্বর কপালে চুমুকে দেয় সে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি হারিয়ে ফেলেছি তোমাকে। ধুর, আমি জানতাম আমাকে বাঁচাতে তুমি আসবে, কিন্তু এত দেরি করবে জানতাম না। আচ্ছা, রাগ করে না, সরি। আমি ভাবি নাই এমন কিছু করবে সূর্য। ও হ্যাঁ, সূর্য ভাইয়া কই? আপনি প্লিজ আমাকে বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমার আর ভালো লাগছে না। সূর্য থানায় আছে এখন। দাঁড়া, ডক্টর আসুক, চেক আপ করুক, তারপর দেখি কি বলে। নার্স ডাক্তারকে ডেকে নিয়ে আসুন, আর বাইরে সবাইকে আসতে বলুন। এফরাতের কথায় নার্স চলে যায়। তখন ঈশার মা, লামিয়া, মামি সবাই কেবিনে চলে আসে। ঈশার মা এসে ঈশাকে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। আরে আম্মা, এভাবে কান্না করছেন কেন? আমার কিছুই তো হয় নাই। দূর, বলদের মতো কান্না করে আম্মারে পচা লাগে দেখতে। মেয়ে যে এই অবস্থায় এই কথা বলবে, তবুও কান্না থামিয়ে ফেললেন। তোর দুষ্টমি কি কমবে না? সিরিয়াস টাইমেও দুষ্টামি? থাক না রাফিয়া, এত বড় একটা বিপদ থেকে বেঁচে গেল মেয়েটা। এখন দুষ্টুমি না করলে কি হয়? আম্মু অ্যান্ড ফুপি, তোমরা বাসায় যাও, আমি ইস্যুকে নিয়ে এসে পড়ব। আঙ্কেল বাসায় একা আছেন। লামিয়া তুই থাক, আর তোমরা যাও। আমি ডাক্তারি থেকে ইস্যুর খাবারের রুটিন জেনে তোমাকে মেসেজ করে দিব আম্মু। আচ্ছা, তাহলে গেলাম। ওর খেয়াল রাখিস, আর জানাইস। ঈশার মামি আর মা চলে গেলেন। ডাক্তার এসেও দেখে গেছেন। মেডিসিন আর খাবারের রুটিন দিয়ে ডিসচার্জও দিয়ে দিয়েছেন ইস্যুকে। বাড়ি ফেরার জন্য ইস্যুকে নিয়ে গাড়িতে বসল লামিয়ার ইফরাত। সামনে বসে ড্রাইভিং করছে। আমাকে মাফ করে দে না বোনো, আমি বুঝতে পারিনি যে এত কিছু হবে। এতে তোমার দোষ নাই আপু। হ্যাঁ, সূর্য ভাইয়া যেমন আমাকে ভালোবাসে, তেমনও তুমিও ভাইয়াকে ভালোবাসো। ভালোবাসা ভুল না, তবে অন্ধের মতো বিশ্বাস করা বোকামি। আজকে বাড়ি এসেছে ইস্যু, 3 দিন হয়ে গেল। সময় কিভাবে কিভাবে যেন শেষ হয়ে যায় বোঝাই যায় না। আর এই 3 দিনে ইফরাতের প্রতি ইস্যুর ভালোবাসা দ্বিগুণ বেড়েছে। ইস্যুর সব খেয়াল ইফরাত রাখছে। বাসায় আসার দ্বিতীয় দিন সূর্যকে নিয়েও এসেছিল ঈশার কাকা কাকি। সূর্যকে সব কথা বলা হয়েছে, যে সূর্যকে তার বাবা মা ভুল বুঝিয়েছে। ওই দিন সূর্যকে অনেক বুঝিয়েছে ঈশা, ভালোবাসা ভুল না, তবে কিছু করার আগে সব জেনে নিতে হয়। সূর্য মাপ চায় ঈশা আর লামিয়ার কাছে। সূর্যের মানসিক সমস্যা বলে ধারণা করেছে সবাই। এই জন্য মেন্টাল অ্যাসাইলামে সূর্যকে কিছুদিন রাখার পরামর্শ দিলেন সবাই। সূর্য মেনে নিল, কারণ সে স্বাভাবিক হলে কখনোই ঈশাকে এভাবে মারার কথা ভাবতে পারত না। সূর্যের মা বাবা নিজেদের করা কাজে অনুতপ্ত হন, আর সবার কাছে ক্ষমা চেয়ে চলে যান। দুনিয়াটা বড্ড আজব। প্রথমে কেউ কিছু বুঝতে চায় না, আর যখন তারা বুঝে, তখন অনেক দেরি হয়ে যায়। সূর্য যদি তার মা বাবাকে এতটা বিশ্বাস না করে সবকিছুর সত্যতা যাচাই করত, তাহলে আজকে তাদের গল্প ভিন্ন থাকত। কারো প্রতি কারো অনুভূতি কম নেই। যেমন ইস্যুর অনুভূতি ইফরাত, আর সূর্যের অনুভূতি লামিয়া, ঠিক সেভাবে লামিয়ার অনুভূতিও সূর্য ছিল। পৃথিবীতে সবার ভালোবাসা পূর্ণতা পায় না, হয়তো এটাই নিয়ম। এত কিছু ভাবতে চায় না। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ রাত ইস্যুর কাছে। আজকে সেই কাঙ্ক্ষিত রাত। আজ সন্ধ্যায় ইস্যু আর ইফরাতের বিয়ে সম্পন্ন হয়েছে। আজ তাদের বাসরাত। ইস্যু তার প্রিয়তম ভালোবাসার জন্য অপেক্ষা করে যাচ্ছে। রাত 12টা 30। সব ঝামেলা শেষ করে রুমে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে ইফরাতের। ইস্যু যে তার জন্য অপেক্ষা করছে। রুমে ঢুকতেই ইস্যু ইসরাতকে সালাম করল। এই যে বর সাহেব, সালাম করলাম। আমার সালামি কোথায়? কি রে মেয়েরে বাবা, বাসরাতে সালাম করে সালামি চাচ্ছে? এত কিছু জানি না, সালাম করেছি সালামি দেন।
ইফরাত এবার তার রুমের আলমারি থেকে কতগুলো গিফট বক্স বের করে ইসুকে ধরিয়ে দিয়ে বলল তার সালামি। ইসু অবাক এত গিফট দেখে। ইসু যাও তো, ফ্রেশ হয়ে আসো। এত ভারী মেকআপ নিয়ে বসে থাকতে হবে না তোমার। সত্যি বলতে ইসুর অনেক অস্বস্তি হচ্ছিল এগুলো নিয়ে বসে থাকতে। ইফরাতের কথায় সে আলমারি থেকে একটা কালো রঙের শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ইফরাত ওর রুমের মধ্যে চেঞ্জ করে নিল। ইসু বেরোতেই ইফরাত হাঁ করে ইসুর দিকে তাকিয়ে আছে। কালো রঙের শাড়িতে সত্যি ইসুকে খুব সুন্দর বানিয়েছে। ইফরাত ইসুর এক হাত ধরে নিজের রুমের বারান্দায় চলে গেল, যাকে ছোট ছাদও বলা যায়। ফ্লোরে বসে গেল। ইফরাত ইসুকে ইশারায় তার পাশে বসতে বলল। ইসু ইফরাতের পাশে বসল। ইফরাত আকাশের দিকে তাকিয়ে বলল, জানো ইসু, আমি তোমাকে কতটা ভালোবাসি তা কখনো বোঝাতে পারবো না। আর 10টা মানুষের মতো নিজের অনুভূতি আমি বোঝাতে ব্যর্থ। তোমাকে ভালোবাসার পর প্রতিটা সময় তোমাকে হারানোর ভয়ে ভয়ে পার হয়েছে। সেদিন তোমাকে ওই অবস্থায় দেখে কিছু সময়ের জন্য আমি স্তব্ধ হয়ে যাই যে আমি কি করব। আমার অনুভূতি তুমি, আমার ভালোবাসা তুমি ইসু। তোমাকে ছাড়া আমি বাঁচার কথা কল্পনা করতে পারি না। আমিও তোমাকে খুব ভালোবাসি। আমি কখনো বলি নাই, কিন্তু হ্যাঁ, অনেক আগে থেকেই ভালোবাসি। আমি ভেবেছিলাম ভালোবাসলে সব ভালোবাসা পূর্ণতা পায় না, আমারটাও পাবে না। কিন্তু আল্লাহর উপহার হিসেবে তোমাকে দিবে আমি ভাবতেও পারিনি। আমার অনুভূতি তুমি, সবটা জুড়ে শুধুই তুমি। সবার ভালোবাসা পূর্ণতা পাক। সবাই নিজেদের ভালোবাসার মানুষের সাথে যেন ভালো থাকে। তাদের নতুন জীবনের জন্য শুভ কামনা। সমাপ্ত।